সাসপেক্ট, মোটিভ এবং অ্যালিবাই, যে কোনো খুনের এই তিনটে দিক আছে। ধরুন কোনো খুনের সাসপেক্ট তিনজন, তাদের প্রত্যেকের মোটিভ আর অ্যালিবাই বিচার করে আপনি একজন কি দুজনকে বাদ দিতে পারবেন। এক খুনি যদি সাইকোপ্যাথ না হয় তবে মোটিভ মোটামুটি সহজেই ধরা যায়। তারপর দেখতে হয় অ্যালিবাই, অর্থাৎ খুনটা হওয়ার সময় সাসপেক্ট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা। আবার কিছু খুন হয় যাতে সাসপেক্ট মাত্র একজন, তবে মোটিভ এবং অ্যালিবাই মিলে গেলে তার উপরেই গোটা সন্দেহটা গিয়ে পড়ে। যেমন ধরুন আজকের যে কোনো খবর আপনি যদি খুলে দেখেন, দেখবেন তানিয়া মুখার্জি নামে এক চা কোম্পানির মালকিনের খুনের মামলা চলছে। রাত 9:30 নাগাদ মাথায় রডের বাড়ি মেরে কেউ খুন করেছে তাকে। আপনাকে শুধু একটা ছোট কাজ করে দিতে হবে। না, খুন কে করেছে সেটা আমরা জানতে চাই না। এই খুনের একমাত্র সাসপেক্ট সুমিত ভৌমিকই আসল অপরাধী কিনা সেটাই আপনার বিচার্য। তবে মনে রাখবেন, একটা মানুষের ন্যায় বিচারের দায়িত্ব আছে আপনার হাতে। শুনতে থাকুন আগাথা ক্রিস্টির কাহিনী উইটনেস ফর দি প্রসিকিউশন অবলম্বনে একটি খুনের রায়। টেবিলের একদিকে আরাম করে বসলেন সলিসিটর প্রবীর মল্লিক। একবার চোখ তুলে অপর দিকে বসে থাকা আসামির দিকে দেখে নিলেন। তারপর কি মনে হতে নাকের উপর থেকে চশমাটা খুলে রুমালে মুছে নিলেন। একবার গলা খাঁকারি দিয়ে আবার চোখে গলিয়ে নিলেন সেটা। এতক্ষণে যেন দৃষ্টি স্পষ্ট হলো তার। আরো তীক্ষ্ণ চোখে আসামির দিকে তাকালেন তিনি। সলিসিটর মল্লিকের চেহারাটা ছোটখাটো, জামা কাপড়ের মধ্যে বেশ একটা রুচির ছাপ আছে। তবে মুখের দিকে তাকালে যেটা সবার আগে চোখে পড়ে সেটা হলো চশমা। এ ধরনের চশমা আজকাল বড় একটা দেখতে পাওয়া যায় না। ফ্রেমটা অনেকটা ডিমের মতো, ডান্ডা বলতে কিচ্ছু নেই, তার বদলে একটা লম্বা ফিতে গালের পাশ দিয়ে ঘাড়ের দিকে নেমে গেছে। সেই চশমার ফাঁক দিয়ে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত দুটো চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে আসামি সুমিত ভৌমিকের দিকে। ইচ্ছাকৃত খুনের খাড়া ঝুলছে তার মাথার উপরে। আপনি বড় সড়ক আড্ডায় যে পড়েছেন সেটা তো নিজেই বুঝেছেন। এখন যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অন্তত আমার কাছে কিছু চেপে যাবেন না। শুকনো গলায় কথাটা বললেন মল্লিক। শূন্য চোখে এতক্ষণ দেওয়ালের দিকে তাকিয়েছিল সুমিত। একটু একটু করে নড়ে উঠল তার মাথাটা। চোখের দৃষ্টি নেমে এলো মল্লিকের দিকে। জানি, কিন্তু জানেন, আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমি খুনের মামলায় ফেঁসেছি। বিশেষ করে এ ধরনের খুন। সুমিত ভৌমিকের গলা ক্লান্ত শোনায়। মল্লিক আবার চোখ থেকে চশমা খুলে মুছতে মুছতে বললেন, সে যাই হোক, এতটা হতাশ হওয়ারও কিছু নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আশা করি কিছু একটা ডিফেন্স সাজাতে পারব, কিন্তু তার আগে পুরো ব্যাপারটা আপনার মুখ থেকে শোনা দরকার। সেখান থেকে শুরু করা যাক। কথাগুলো মুখে বললেও মল্লিকের অভিজ্ঞতা বলছে সুমিত ভৌমিককে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। বরঞ্চ যত দিন যাচ্ছে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠছে। এই মুহূর্তে আসামির মুখের দিকে তাকিয়ে তিনি দেখলেন সে আগের মতোই শূন্য দৃষ্টি মেলে টেবিলের উপর তাকিয়ে আছে। একটু একটু করে কথা ফোটে তার মুখে। আমি জানি আপনিও ভাবছেন খুনটা আমিই করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি এই ধরনের। বিশ্বাস করাটা আমার কাজ নয় মিস্টার ভৌমিক। আমার কাজ তথ্য সাজানো, এমন কিছু তথ্য যা আদালতে জুরিদের সামনে নিশ্চিতভাবে প্রমাণ করবে যে আপনি নির্দোষ। এর বাইরে আমার বিশ্বাস করা বা না করাটা এখানে অপ্রাসঙ্গিক। আসল কথায় আসা যাক। আপনার সাথে তানিয়া মুখার্জির আলাপটা ঠিক কিভাবে হয়? দমদম স্টেশনের কাছে। দেরি হয়ে গেছিল বলে দৌড়ে ট্রেন ধরতে যাচ্ছিলেন, হাতে অনেক পার্সেল ছিল, তো হোঁচট খেয়ে পড়ে যান।
একটা বাস প্রায় চাপা দিতে যাচ্ছিল, কোন রকমে সরে গিয়ে রক্ষা পান। সেটা দেখে আমি এগিয়ে গেছিলাম, কিন্তু ততক্ষণে বাসটা পাস করে গেছে। পার্সেলগুলো মাটিতে পড়ে গেছিল, সেগুলো কুড়িয়ে আমি হাতে তুলে দিই। ব্যাস এইটুকুই? হ্যাঁ, প্রথমে খানিকটা ভয় পেয়েছিল, আফটার শক যাকে বলে আর কি। রাস্তাতে দাঁড়িয়ে আমার সাথে মিনিট 10 কথা হয়। আমার টুপিটা মাটিতে পড়ে গেছিল, সেটা তুলে নিয়ে আমি ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসি। ভাবিনি আবার কোনোদিন দেখা হবে, অথচ ভাগ্যের খেলা দেখুন, সেদিনই এক বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ওকে আবার দেখতে পাই। আমাকে দেখেই চিনতে পারে, তখনই প্রথম জানতে পারি ওর সম্পর্কে। তানিয়া মুখার্জি, গ্রিন লিফ টি কোম্পানির মালিক, বয়সে আমার থেকে অন্তত বছর 10 বড়। সেই বিয়ে বাড়িতেই বন্ধুত্ব হয় আমাদের। চলে যাওয়ার সময় আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। গাড়িতে উঠতে উঠতে আমাকে নেমন্তন্ন করে, এমনকি কবে যাব সেই নিয়েও জোরজার শুরু করে। অবশ্য আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, একে বড় লোক, তার উপর আবার অবিবাহিত মহিলা। তা সাদাসাদিতে না বলতে পারি, বললাম শনিবার যাব। তারপর বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু খোঁজ নিই। তানিয়া মুখার্জি আসলে খ্যাপাটে ধনকুবের, বাড়িতে গোটা 8 বিড়াল এবং চাকর বাকর ছাড়া কেউ থাকে না। কথাগুলো মন দিয়ে ভাবতে থাকেন সলিসিটার মল্লিক। তো সেই প্রথম তানিয়া মুখার্জির সম্পত্তির ব্যাপারে জানতে পারলেন না? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করুন, আবার সেই বিশ্বাস। ধমক খেয়ে আরো মুষড়ে পড়ে সুমিত, মাথা নামিয়ে নেয়। মল্লিক একটু সামনে ঝুঁকে পড়ে প্রশ্ন করেন, তো তানিয়া মুখার্জির সম্পত্তির ব্যাপারে কে জানায় আপনাকে? আমার বন্ধু সুমন সেন, মানে যার বিয়ের পার্টিতে আমাদের দেখা হয়েছিল। তাই সুমন সেন কোর্টে দাঁড়িয়ে সে কথা বলতে পারবে? কি জানি, অনেক কাল আগের ঘটনা। তা বটে। এবার খানিকটা চিন্তিত দেখায় মল্লিককে। কি যেন ভাবতে ভাবতে তিনি বলেন, দেখুন মিস্টার ভৌমিক, বিপক্ষের উকিল সবার আগে কোর্টে এটা প্রমাণ করতে চাইবে যে সে সময় আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং সেটা প্রমাণ করাও খুব একটা শক্ত হবে না, তাই তো? মাথা নাড়ে সুমিত। এবার এখন ভেবে দেখুন, আপনার টাকা পয়সার অবস্থা ভালো নয়, সেই সময় একজন অভিভাবকহীন কোটিপতি মহিলার সাথে আপনি নিঃস্বার্থভাবে আলাপ করেছেন। একটু বেশি সন্দেহজনক হয়ে যাচ্ছে না? মানে অন্তত চুরিদের ভুরু এতে কুঁচকাবে। তো এমন কেউ কি আছে যেটা কনফার্ম করে কোর্টে বলতে পারবে যে আপনি যে পড়ে তার সাথে আলাপ করেন? আবার আগের মতোই মাথা নাড়ে সুমিত। ধীরে ধীরে বলে, সেদিন পার্টিতে আমার অন্য বন্ধুরাও ছিল, কিন্তু তারা এত মন দিয়ে সেসব লক্ষ্য করেছে আমার তো মনে হয় না। মল্লিকের কপালের ভাঁজ আরেকটু গভীর হল। কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। তারপর বললেন, থেকে আপাতত এই নিয়ে আর ভেবে কাজ নেই, পরের ঘটনায় আসা যাক। তানিয়া মুখার্জির সাথে আপনার আলাপ পরিচয় হলো, দেখা সাক্ষাৎও হলো। ধরে নেওয়া যায় দুজনের মধ্যে বেশ, যাকে বলে, একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তো এখানেও একটা প্রশ্ন আসছে, কেন? মানে ধরুন আপনার বয়স 30-এর কাছাকাছি, দেখতে শুনতেও মন্দ নয়, বন্ধু বান্ধবও কম নেই। আপনার মতো একজন যুবকের সাথে বছর 45-এর এক ধনী মহিলা এতটা গভীর বন্ধুত্ব গড়ে উঠল কি করে? প্রথমবার যখন ওর বাড়ি গেছিলাম, আমার মনে হয়েছিল মানুষটা খুব একা। কথাবার্তার মধ্যে এমন কিছু একটা ছিল যে আমি সহজে না বলতে পারবেন না। আমি ছাপোষা মধ্যবিত্ত, সারা জীবন লোকের অ্যাটেনশন গেইন করতে করতেই কেটে গেছে। 15 বছর বয়সে মা মারা যায়, মাসির কাছে মানুষ হই।
বছরখানেক পরে তিনিও মারা যান। এখন যদি আপনাকে বলি যে তানিয়া মুখার্জির মধ্যে আমি সেই দুটো মানুষের ছায়া দেখতে পেতাম, তাহলে আপনি হাসবেন। মল্লিক কিন্তু হাসলেন না। কিম্ভূত চশমাটা খুলে একবার মুছে নিয়ে আবার চোখে পড়তে পড়তে বললেন, হাসার কিছু নেই। আমার ওকালতি জীবনে এ ধরনের ঘটনা তো কম দেখিনি। কথা হলো জুরিরা ব্যাপারটাকে এত সহজে নেবে কিনা। তাই পরের ঘটনায় আসুন। ঠিক কবে মিস মুখার্জি আপনাকে তার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিলেন? বাচ্চারেক বাড়িতে নেমন্তন্ন করার পরে। টাকা পয়সার ব্যাপারটা নিয়ে একটু সমস্যায় থাকতো, মানে ওটা ভালো বুঝতো না। চশমার উপর দিয়ে একবার তাকালেন মল্লিক। কথাটা ভেবে চিনতে বলছেন তো? বলে চাকর বাকরেরা কিন্তু সবাই জানিয়েছে ব্যবসার ব্যাপারে যথেষ্ট চৌকস ছিলেন মিস মুখার্জি। আবার মাথা নামিয়ে নেয় সুমিত ভৌমিক। বিড়বিড় করে উচ্চারণ করে, কি জানি। নিঃশব্দে কয়েক মিনিট তার দিকে তাকিয়ে থাকেন মল্লিক। এই শেষ কথাটা হয়তো মিথ্যে বলেনি আসামি। বছর 40 পার করা মহিলাদের এই এক স্বভাব তিনি আগেও দেখেছেন। ভালোবাসাটা তারা প্রতি মুহূর্তে প্রমাণ করতে চান, এবং সেটা প্রমাণ করতে গিয়ে বোকা সেজে থাকতেও মন্দ লাগে না তাদের। ডাকাবু কমে আরশোলা দেখে ভয় পায়। এককালের চেইন স্মোকার সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, এবং রাশভারী ধুরন্ধর ব্যবসায়ী টাকা পয়সার হিসেব গুলিয়ে ফেলেন। পুরুষও এই আধিপত্যের খুঁড়োর কল দেখে লোভে দৌড়াতে থাকে। ঠিক সেই দিকে সেদিকে তাকে চালনা করা হয়। যাই হোক, সলিসিটার মল্লিকের মুখে বিশেষ কিছু পরিবর্তন এলো না। মাথা তুলে আবার প্রশ্ন করেন তিনি, তো তারপরে আপনি মিস মুখার্জির সম্পত্তির দেখাশোনা শুরু করে দিলেন? হ্যাঁ। মিস্টার ভৌমিক, এরপরে আমি আপনাকে যা জিজ্ঞেস করতে চলেছি সেটার উত্তর ভেবে চিনতে দেবেন। যদি উত্তরটা সত্যি হয় তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি মিথ্যে উত্তর দিতে চান তাহলে ভেবে দেখুন কোর্টে বিপক্ষের আইনজীবী আপনার মিথ্যেটা ধরে ফেলতে পারে কিনা। কারণ মিথ্যেটা যদি ধরা পড়ে যায় তাহলে আমার পক্ষে কিন্তু আর আপনাকে বাঁচানো সম্ভব হবে না। আমার মিথ্যে বলার দরকার নেই, আপনি জিজ্ঞেস করুন। বেশ, আপনি এক ধনী অকৃতদার মহিলার সাথে পরিচিত হলেন এবং তার ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিলেন। যে পরিমাণ টাকা আপনি দেখাশোনা করতেন তাতে আপনার লোভ হওয়াটা স্বাভাবিক। বিশেষ করে টাকা পয়সার টানাটানি চলছিল আপনার। আপনি জানতে চাইছেন আমি কোনো টাকা সরিয়েছিলাম কিনা? না, সরাইনি। এবং খুনটাও করেননি। এবার সুমিত ভৌমিকের মুখে বিরক্তির রেখা ফুটে ওঠে। কি আশ্চর্য, খুনটা আমি করতে যাবই বা কেন? সম্পত্তি দেখাশোনার জন্য আমাকে যথেষ্ট মোটা মাইনে দিত। সোনার ডিম দেওয়া মুরগি আমি মেরে ফেলব? চশমার উপর দিয়ে আসামির দিকে একবার ভালো করে দেখে নিলেন মল্লিক। তারপর শান্ত স্বরে ধীরে ধীরে বললেন, মিস্টার ভৌমিক, আপনি বোধহয় জানেন না মৃত্যুর আগে তানিয়া মুখার্জি উইল করে তার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিয়ে গেছে। কি বলছেন আপনি? চেয়ার ছেড়ে উঠে পড়তে যাচ্ছিল সুমিত। মল্লিক কাঁধ ধরে থামিয়ে দেন তাকে। তারপর আগের মতোই শান্ত গলায় বলেন, বসুন 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 বসুন। মানে আপনি বলতে চাইছেন উইলের কথা আপনি কিছুই জানতেন না? বলতে চাইছি মানে? এর মধ্যে বলতে চাওয়ার কি আছে? কিন্তু আমি যদি বলি মিস মুখার্জির কাজের লোক প্রমীলা বলেছে যে উইলের ব্যাপারে আপনি সবই জানতেন? মিথ্যে কথা বলেছে। চেঁচিয়ে ওঠে সুমিত। তার কপালের শিরা আচমকাই ফুলে উঠেছে। ওই মেয়ে ছেলেটা আমাকে কোনোদিনই পছন্দ করতো না। আমি আসার আগে ওই ছিল তানিয়ার ডান হাত। ইচ্ছা মতো জিনিসপত্র টাকা পয়সা গুছিয়ে নিত, আর আমি আসার পর সেটা আর পারতো না। আচ্ছা, তাই জেনে বুঝে আপনাকে ফাঁসাতে চাইছে, তাই তো? তা হতে পারে, আমি জানি না, কিন্তু আমার নামে যদি উইল করে থাকে তাহলে আমি তাকে খুন করতে যাব কেন? বসুন বসুন, শান্ত। এই যে কি একটা গান আছে না, কাল মিলে তো হামকো ভুল গয়ে আজ রে।
আজ মিস মুখার্জি মাতৃস্নেহেই না হয় উইলে আপনার নাম লিখেছেন, কাল যদি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে মত বদলে ফেলে তাহলে এতটা টাকা হাতছাড়া হবে আপনার। কিছুক্ষণ চুপ করে থাকে সুমিত ভৌমিক, মন দিয়ে কি যেন ভাবতে থাকে। তার ঠোঁটের কোণায় এক টুকরো করুণ হাসি ফুটে ওঠে। তাহলে তার আগে থেকেই শুরু করুন না হয়। আমি জোর করে উইল লিখিয়েছিলাম তাকে দিয়ে, তারপর সুযোগ বুঝে বাড়িতে আর কেউ নেই দেখে খুন করেছি তাকে। তাও হতে পারে, তবে বাড়িতে কেউ ছিল না এই কথাটা ঠিক নয়। মানে মানে আপনার হয়তো মনে আছে সে সন্ধ্যায় প্রমীলার কোথাও একটা যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর তার মনে পড়ে জামার একটা নকশা এক বন্ধুকে দেওয়ার আছে, সেটা বাড়ি থেকে নিয়ে বেরোতে ভুলে গেছে। নকশাটা আনতে প্রমীলা আবার 9:30 নাগাদ বাড়িতে ফিরে আসে এবং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মিস মুখার্জির ঘর থেকে দুজন মানুষের কথা কাটাকাটির আওয়াজ পায়। তার মধ্যে একজন মিস মুখার্জি, অপর গলাটি কোনো পুরুষের। কি বলেন? 9:30? আচমকাই সুমিত ভৌমিকের মুখে রং ফিরে আসে। 9:30 মানে মানে মিস্টার মল্লিক, আমি প্রমাণ করতে পারবো আমি খুন করিনি। মানে কিভাবে? চেয়ারের উপর সোজা হয়ে বসেন মল্লিক। কারণ সেদিন রাত 9:30টার সময় আমি বাড়িতে ছিলাম, নিজের বাড়িতে। আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। 9:05 সময় আমি ওর বাড়ি থেকে বেরিয়ে আসি। 9:20 লাগে বাড়ি পৌঁছাতে। রমা তখন বাড়িতেই ছিল। উত্তেজনায় সুমিত লক্ষ্য করে না সলিসিটর মল্লিকের মুখে গভীর ছায়া নেমেছে। শুকনো গলায় তিনি জিজ্ঞেস করেন, বেশ, তাহলে আপনার মতে খুনটা কে করেছে? যে কেউ হতে পারে। চোর ডাকাত হতে পারে, কোনো পুরনো শত্রু। মাথায় রড দিয়ে মেরে খুন করে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে। ঘরের ভিতর তো কিছু জিনিস খোয়া গেছে শুনেছি। যেসব জিনিস খোয়া গেছে তার দাম মেরে কেটে 1000-5 টাকার বেশি হবে না। তার জন্য মানুষ খুন করে না কেন? যে রডটা দিয়ে খুনটা করা হয় সেটাও মাথার পাশে পড়ে থাকতে দেখা গেছে, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে এতটাই অপরিচিত কেউ। সব থেকে বড় কথা, চোর ছেঁচড়ের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করবেন কেন মিস মুখার্জি? আপনি শুধু একবার আমাকে রমার সাথে দেখা করতে দিন। আমার স্পষ্ট অ্যালিবাই আছে, আমি প্রমাণ করতে পারবো। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। শুনেছি আজ রাতেই উনি বাড়ি ফিরছেন, দেখা করে আসবো না হয়। খানিকটা শান্ত হয় সুমিত ভৌমিক। চেয়ারে হেলান দিয়ে বসে বলে, তাই করুন। আশা করি আমার ছাড়া পেতে সমস্যা হবে না। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা ঠিক কিরকম? কিরকম বলতে? ভালো, রীতিমতো ভালো। এতটাই ভালো যে আপনাকে বাঁচাতে মিথ্যেও বলতে পারেন? আপনি কি বলতে চাইছেন? যে আমি না, আমি শুধু বলতে চাইছি বিপক্ষের উকিল আপনার পছন্দ মতো প্রশ্ন করবে না। যাই হোক, স্ত্রী ছাড়া আর কেউ তখন আপনাকে বাড়ি আসতে দেখেছিল? মানে ধরুন কোনো চাকর বাকর বা গাড়ি ড্রাইভার? না, আমার গাড়ি নেই, বাসে ফিরেছিলাম। রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয়নি? না। হাত ঘড়ির দিকে একবার তাকালেন মল্লিক। এখনো তার মুখে ভাবলেশের কোনো চিহ্ন নেই। মাথা তুলে জিজ্ঞেস করেন, আপাতত আর একটাই কথা জিজ্ঞেস করার আছে। মিস মুখার্জি কি জানতেন যে আপনি বিবাহিত? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম। কিন্তু স্ত্রীকে নিয়ে সে বাড়িতে যাননি করতে? না। কেন? আমি ঠিক জানি না। আপনি বোধহয় জানেন না, প্রমীলা তার জবানবন্দিতে বলেছে যে আপনি যে বিবাহিত সেটা মিস মুখার্জি আনতেন না। এমনকি
একটু থেমে বাকি কথাটা শেষ করেন তিনি। আপনাকে বিয়ে করার কথাও ভাবছিলেন তিনি? আপনি কি পাগল? মিস মুখার্জি প্রায় বছর দশকের বড় ছিলেন আমার থেকে। আমার হাতে বেশি টাকা পয়সা ছিল না, ভেবেছিলাম মাইনের টাকায় খানিকটা সুবিধা, তাই মন রেখে চলার চেষ্টা করতাম। কিন্তু কিন্তু তা বলে বিয়ে? বেশ সাজার সময় নেই মিস্টার ভৌমিক। যদিও সমস্ত তথ্যই আপনার বিরুদ্ধে কথা বলছে, তাও আমি প্রাথমিকভাবে বিশ্বাস করি আপনি নির্দোষ। আর চলি তাহলে। সুমিত ভৌমিক মাথা নামিয়ে নেয়, কোনো উত্তর দেয় না। থানা থেকে বেরিয়ে আসেন মল্লিক। টাকার ব্যাগটা বের করতে গিয়ে ছোট একটা কাগজ বেরিয়ে আসে পকেট থেকে। একটু হাসেন তিনি। আজ সকালেই এসেছে উড়ো চিঠিটা। আপনার মক্কেল সুমিত ভৌমিককে যদি বাঁচাতে চান তো এই শনিবার 24 নম্বর লেনের মাঝ বরাবর যে ট্যাটু পার্লারটা আছে তার দোতলায় চলে আসুন, সাথে 1000 টাকা আনবেন। হাতের লেখা এত জঘন্য যে পড়তে বেশ অসুবিধা হয়। কাগজটার দলা পাকিয়ে পকেটে ঢুকিয়ে রাখেন মল্লিক। ওকালতি জীবনে এমন অনেক কুড়ো চিঠি পেয়েছেন তিনি। এদের সাথে দেখা করলে টাকা চাইবে, তারপর যে ইনফরমেশন দেবে তা কোর্টে গিয়ে মিথ্যে প্রমাণ হয়। আপাতত এসব সরিয়ে রেখে রমা ভৌমিকের সাথে দেখা করা দরকার। অন্তত তার কাছ থেকে কিছু কনফার্মেশন পাওয়া গেলেও সুমিত ভৌমিকের বাঁচার একটা ক্ষীণ আশা আছে। রাস্তায় পা বাড়ালেন তিনি। একটু রাত করেই সুমিত ভৌমিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন মল্লিক। বাড়িটা বেশ ছোট। একবার চোখ বুলিয়েই বোঝা যায় গৃহকর্তার অবস্থা তেমন ভালো নয়। তার উপর এই কদিনে যেহেতু বেশিরভাগ সময় বাড়িটা ফাঁকাই ছিল, তাই রক্ষণাবেক্ষণের অভাবে নোংরাও হয়েছে চারিদিকটা। সদর দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালেন মল্লিক। মিনিটখানেক পরে অল্প বয়সী একটা তরুণী দরজা খুলে দিল। জিজ্ঞাসু চোখে মল্লিকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে তো এখন কেউ? আমার নাম প্রবীর মল্লিক। আপনার হাজবেন্ড সুমিত ভৌমিকের কেসটা আমি লড়ছি। রমা ভৌমিক দরজা থেকে সরে গেলেন। তার দুটো হাত ভিজে ছিল, সেগুলো শাড়িতে মুছতে মুছতে বললেন, তা এখানে কি মনে করে? প্রশ্নটা শুনে একটু অবাক হলেন মল্লিক। অবশ্য মুখে কিছু বললেন না। রমা ভৌমিককে একবার ভালো করে লক্ষ্য করলেন তিনি। মাঝারি গড়নের চেহারা, মুখ দেখে খুব একটা দশাসই মনে হয় না। চোখ দুটো বেশ উজ্জ্বল। মল্লিকের আগে বহু কেস লড়েছেন। স্বামীকে বাঁচাতে মিথ্যে বলছে এমন মহিলা তিনি আগেও দেখেছেন। রমা ভৌমিকের মুখটা তাদের সাথে মনে মনে একবার মিলিয়ে দেখলেন তিনি। চেয়ারে বসে চারিপাশে তাকালেন মল্লিক। ঘণ্টাখানেক আগে ফিরেছেন রমা ভৌমিক। এখনো ভালো করে সাজাতে পারেনি ঘরটা। আচ্ছা, এবার বলুন তো কেস কত দূর এগোলো? আবার অবাক হলেন মল্লিক। এত শান্ত গলায় এর আগে কোনো আসামির স্ত্রীকে কথা বলতে শোনেননি তিনি। একটু গলা খাকারি দিয়ে সুমিত ভৌমিকের জবানবন্দি পুরোটাই শোনালেন তিনি। শুনতে শুনতে একটা মিহি হাসি ফুটে উঠল রমা ভৌমিকের মুখে। মল্লিক থামতে আচমকাই সেই হাসিটা সরে গেল তার মুখ থেকে। হাত দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে রমা বললেন, ওহো, তার মানে ও আমাকে দিয়ে বলাতে চায় ও সেদিন 9:30টার সময় বাড়ি ফিরেছিল। একটু নড়ে চড়ে বসলেন প্রবীর মল্লিক। চশমাটা খুলে নিলেন চোখ থেকে, কিন্তু মুছলেন না। রমা ভৌমিকের দিকে এক টানা তাকিয়ে থেকে সন্দেহের গলায় বললেন, বলাতে চায় মানে? সত্যিই কি 9:20 নাগাদ বাড়ি ফেরেনি সে? সেটা বড় কথা নয়। আসল কথাটা হলো, আমি সেটা বললে পুলিশ কি ওকে ছেড়ে দেবে? মানে আমার কথাটা সাপোর্ট করার মতো অন্য কোনো সাক্ষী নেই? আপাতত নেই। আচ্ছা। আবার সেই চেরা হাসিটা ফিরে এলো রমা ভৌমিকের মুখে। 2-1 মিনিট চুপ করে বসে থাকলেন তিনি।
মল্লিক আরেকবার গলা খাকারি দিলেন। দেখুন, এই মুহূর্তে আপনার মনে কি চলছে সেটা আমি সেটা বুঝতে পারছেন তাই তো? অত সোজা নয় উকিল বাবু। এই মুহূর্তে কোনো জবানবন্দি দিতে আমি রাজি নই। দেখুন, আপনার এই একটা কনফার্মেশনের উপরেই গোটা কেসটা দাঁড়িয়ে আছে। আপনি যদি ওকে ভালোবেসে থাকেন তাহলে। কি বললেন? রমা ভৌমিকের গলাটা একটা তীক্ষ্ণ হুঙ্কারের মতো শোনালো। একটু ঘাবড়ে গেছিলেন মল্লিক। ধীরে ধীরে আবার উচ্চারণ করলেন কথাগুলো। বললাম, আপনি যদি ওকে ভালোবেসে থাকেন তাহলে। এটা কে বলেছে আপনাকে যে আমি ওকে ভালোবাসি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রমা ভৌমিক। তার মুখ থেকে হাসির রেখাগুলো আচমকাই মিলিয়ে গেল। তার বদলে একদলা হিংস্র লাল রং ফুটে উঠছে সেখানে। পরের কথাগুলো যেন নিজের মনেই বললেন তিনি। আই হেট হিম। আমি সব থেকে বেশি ওকে ঘেন্না করি। যদি ও খুনের দায় ফাঁসিতে ঝোলে তাহলে আমি সেটা নিজের চোখে দেখতে চাই। প্রবীর মল্লিকের মনে হলো চারপাশে ছোটখাটো একটা ঝড় উঠেছে। কানের পাশ দিয়ে গরম হাওয়া বইতে লাগলো তার। রমা ভৌমিক সেই হিংস্র স্বরেই বলে চললেন। আর আমার মন বলছে সেটা আমি দেখবই। কারণ সেদিন 9:30 নয়, সুমিত বাড়ি ফিরেছিল 10:30। ওর জামা কাচতে গিয়ে রক্তের দাগও পেয়েছি আমি জানি ও খুন করেছে। এই খুনের শাস্তিতে কি ফাঁসি হবে উকিল বাবু? একটু আমতা আমতা করলেন মল্লিক। তার মনের ভিতর সমস্ত যুক্তি তর্ক গুলিয়ে গেছে। রমা ভৌমিক এবং প্রমীলার জবানবন্দি একসাথে কোর্টে পেশ হলে সুমিত ভৌমিককে খুনি ঘোষণা করতে কোর্টে 1 মিনিটও সময় লাগবে না জুরিদের। মল্লিক ডুবন্ত সমুদ্রে শেষ সহায় অবলম্বন করলেন। নিজের হাজবেন্ডের বিরুদ্ধে। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? সুমিত ভৌমিক আপনার? না, কোনো বিয়ে হয়নি আমাদের। বোম্বেতে থাকার সময় আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী এখন পাগলাগারোতে। সুমিত তখন কিছুদিন আমার দেখাশোনা করত। ও বিয়ের প্রস্তাবও দিয়েছিল অনেকবার, কিন্তু আমার স্বামী জীবিত থাকার জন্য কখনোই হ্যাঁ বলতে পারিনি। আমার নাম রমা ভৌমিক নয়, রমা দত্ত। 1 মিনিট চুপ করে কি যেন ভাবলেন মল্লিক। তারপর মাথা তুলে বললেন, কিন্তু সুমিত ভৌমিকের উপরে আপনি এতটা রেগে আছেন কেন? একজন খুনির ওপরে যে কারণে রেগে থাকে মানুষ, একজন ধান্দাবাজ জালিয়াতের উপরে যে কারণে রেগে থাকে মানুষ, তাছাড়া কি? মুখ তুলে হেসে ওঠেন রমা ভৌমিক। সব কথা অত সহজে বলতে আমি রাজি নই। কোর্টে আসুন, তখন না হয় সবার সামনে খুলে বলবো সব। পারলে বাঁচিয়ে নেবেন আপনার মক্কেলকে। মাথা নামিয়ে নিলেন প্রবীর মল্লিক। একটা বড় সড় নিঃশ্বাস ছেড়ে বললেন, তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি আজ উঠি। দরজার কাছে এগিয়ে এলেন রমা ভৌমিক। তারপর কি যেন ভেবে নিচু গলায় জিজ্ঞেস করলেন, একটা কথা বলুন তো উকিল বাবু, সুমিতকে যেদিন প্রথম দেখেন সেদিন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ও করেনি খুনটা? একটুও না ভেবে মাথা নাড়েন মল্লিক। অল্প হেসে বলেন, আমার এখনো মনে হয় ও করেনি খুনটা। আপনার ধারণা ভুল প্রমাণিত হতে আর বেশি দেরি নেই। আর কিছু না বলে বেরিয়ে আসেন মল্লিক। তার কপালে অনেকগুলো ভাঁজ পড়েছে। একটা সহজ কেস ধীরে ধীরে খোঁড়ালো হয়ে উঠছে। একজন উইটনেস, একজন হস্টাইল উইটনেস এবং এভিডেন্স বলছে সুমিত ভৌমিক খুনি। অথচ তার দীর্ঘ অভিজ্ঞতা বলছে যে আসামির বিরুদ্ধে অতিরিক্ত এভিডেন্স সহজে পুলিশের হাতে চলে আসে
সে সচরাচর দোষী হয় না, কিন্তু তাই যদি হয় তাহলে খুনটা করল কে? সমস্ত ব্যাপারটা চক্রান্ত নয় তো? দীর্ঘদিন পরে কোনো কেসে এতটা অসহায় লাগে মল্লিকে। পকেটে হাত যেতেই আবার কাগজটা বের করে আনেন তিনি। 24 নম্বর লেনে ট্যাটু পার্লারের দোতলা। না, এইসব ছেলে মানুষকে প্রশ্রয় দেবেন না তিনি। কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায় পা রাখলেন প্রবীর মল্লিক। You are registered, are you not, under the National Health Insurance Act? Aye, that's so. 4 and 6pence a day for me. That's a terrible lot of money. কোর্টে প্রথম দিনের কাজকর্মে চমকপ্রদ কিছু ছিল না। পুলিশের সাথে যে সমস্ত প্রমাণ ছিল সেগুলো দাখিল করা হলো। বেশিরভাগই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, তাতে কোনো কিছুই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না, একমাত্র প্রমীলা সহায়ের জবানবন্দি ছাড়া। বছর 50 মহিলা আগে যা যা বলেছিলেন তার সবই যেন রেকর্ড শুনিয়ে গেলেন। 9:30 নাগাদ বাড়িতে ফিরে আসা, সিঁড়ির কাছ থেকে দুটো গলা শুনতে পাওয়া এবং 10:30 নাগাদ ঘরে ঢুকে জানলার কাছে তানিয়া মুখার্জির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা। সেদিনের মতো স্থগিত রইল কেস। কোর্ট থেকে বেরিয়ে খানিক চিন্তা করলেন প্রবীর মল্লিক। এখনো অবধি সেভাবে ডিফেন্স সাজাতে পারেননি তিনি। এরপর রমা ভৌমিক যদি কোর্টে মুখ খোলেন, তাহলে ফাঁসির মঞ্চের দিকে আর এক পা এগিয়ে যাবে সুমিত ভৌমিক। কিভাবে বাঁচানো যায় মক্কেলকে? শেষ সম্বল বলতে তানিয়া মুখার্জির এক দূর সম্পর্কের ভাইপো আছে। ঘটনার দিন 3 আগে তার সাথে নাকি কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল মিস মুখার্জি। ছেলেটি নাকি খুন করে দেবে বলে শাসানিও দিয়েছিল। কিন্তু তারও যদি অ্যালিবাই থাকে, সবকিছু ভেবে বেশ দিশেহারা লাগলো মল্লিকের। চব্বিশ নম্বর লেন আসলে একটা ঘিঞ্জি বস্তি। মাঝে মাঝেই ঝুপড়ি ঘর থেকে লুকিয়ে থাকা কোনো কুখ্যাত ক্রিমিনালকে টেনে নিয়ে যায় পুলিশ। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে শেষ অব্দি ট্যাটু পার্লারটা খুঁজে পেলেন সলিসিটার মল্লিক। দোতলা সিঁড়ি দিয়ে উঠতেই একটা বিশ্রী ভ্যাপসা গন্ধ নাকে এলো তার। রুমাল দিয়ে নাক চাপা দিলেন তিনি। কোন রকমে সিঁড়ি টপকে দোতলায় উঠে আসতেই একটা দরজা চোখে পড়ল। কোনো দিকে না তাকিয়ে সেই দরজাতেই ঘা দিলেন তিনি। চোখে পড়ল দরজার গায়ে ভাঙাচোরা একটা নেম প্লেট ঝুলছে, সন্ধ্যা রানীর দাওয়াখানা। ওষুধ জাতীয় কিছু বিক্রি হয় তার মানে এখানে। তবে তার তলায় অন্য কিছু হওয়া অসম্ভব নয়। আচমকাই খুলে যায় দরজাটা। একটা দশাশই চেহারার লোক দরজা আগলে দাঁড়িয়ে আছে। মল্লিক কি বলবেন ভেবে পেলেন না। লোকটার মুখে কিন্তু একটা সরু হাসি ফুটে উঠল। আরে আসুন আসুন, টাকাটা এনেছেন তো? এনেছি। সাথে কাউকে আনেননি তো? না, আনি। ও, বেশ বেশ বেশ, বসুন, এখানটা দিয়ে বসুন, এই চেয়ারটাতে বসুন। উনি আসছেন। কে আসছেন? ভিতরে ঢুকতে ঢুকতে বললেন মল্লিক। লোকটা আর কিছু উত্তর না দিয়ে ঘরের ভিতর ঢুকে যায়। ঘরের আলো বেশ কম। লাল রঙের একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। তাতে জিনিসপত্রের মোটামুটি একটা আউটলাইন চোখে পড়ে। আশেপাশে দু একটা বিড়াল ঘোরাফেরা করছে। ঘরটা ভালো করে দেখতে দেখতে কেসটার কথাই ভাবছিলেন মল্লিক। এমন সময় একটা খ্যাঁসখ্যাঁসে গলা শুনে চমকে উঠলেন তিনি। বলছি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? দরজার দিকে তাকিয়ে তিনি দেখলেন একটা মানুষ এসে দাঁড়িয়েছে সেখানে। মুখের উপরের দিকটা ফিনফিনে একটা কাপড় দিয়ে ঢাকা। সেদিকে তাকিয়েই গাটা ছমছম করতে লাগলো মল্লিকের। তা টাকা? পুরো টাকাটা এনেছেন তো? মল্লিক কিছু উত্তর দিলেন না।
মানিব্যাগ থেকে 2000 টাকার একটা নোট বের করে টেবিলের উপর রেখে দিলেন। সুমিত ভৌমিককে আপনি কিভাবে চেনেন? একটা বিশ্রী ঘ্যানঘ্যানে হাসির শব্দ শোনা যায়। আপনি তো দেখছি আমার এই গরিব কানাটাকেও একটা কোঠা উড়েছেন স্যার। আগে আমার মুখটা দেখুন। কথাটা বলেই এক টানে মাথার ঘোমটাটা সরিয়ে ফেললেন মহিলা। সাথে সাথে একটা চাপা শব্দ করে মুখ ফিরিয়ে নিলেন মল্লিক। মহিলার মুখটা স্থানে স্থানে ক্ষত বিক্ষত। এগিয়ে আসা চামড়ায় বাঁদিকের চোখটা প্রায় ঢেকে গেছে। রূপের বারে তো তোক জ্বলছে গেলে দেখছি তোমার। কই একটু এদিকে তাকাও দেখিনি। ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এসে টাকাটা তুলে নিলেন মহিলা। তারপর সেটা থুথু দিয়ে গুনতে গুনতে বললেন, ধূত তারিনি কুচি করেছে। এইটুকুনি টাকায় কাজ আমি করি না, কিন্তু ওই খারাপ কথা বলতে গিয়েও থেমে গেলেন তিনি। তারপর মুখ তুলে জিভ দিয়ে একটা বিশ্রী আওয়াজ করে বললেন, ও তুমি তো আবার ভদ্রলোকের ছেলে। আসলে ওই মেয়ে ছেলেটাকে শেষ না করা পর্যন্ত না আমার হাড়ে বাতাস লাগবে না গো। ব্যাপারটায় খুব একটা আমল দিলেন না মল্লিক। বিরক্ত হয়ে বললেন, আপনার যে দেওয়ার আছে দিন, এত ব্যাখ্যা শুনতে চাই না। সেই রকম মিনমিনে হাসি হাসতে হাসতে টেবিলের ড্রয়ার থেকে এক তাড়া কাগজ বের করে আনলেন মহিলা। তারপর সেটা এগিয়ে দিলেন মল্লিকের দিকে। কাগজগুলো একটা হলদে সুতো দিয়ে বাঁধা। একবার দেখলেই বোঝা যায় সেগুলো হাতে লেখা চিঠি। উপরের একটা চিঠি বের করে পড়ে দেখলেন প্রবীর মল্লিক। পড়তে পড়তে তার চোখ দুটোতে আচমকাই একটা উজ্জ্বল আলো খেলে গেল। একটা চিঠি শেষ করে দ্বিতীয়টায় চোখ বুলাতে বুলাতে বললেন, কিন্তু প্রাপকের জায়গায় তো এখানে খালি ডাকনাম লেখা আছে, রনি। সামনে তাকিয়ে তিনি দেখলেন এতক্ষণে কোথা থেকে একটা আয়না টেনে বের করেছেন মহিলা। সেটা নিজের ক্ষতবিক্ষত মুখের সামনে ধরে কি যেন বকে চলেছেন তিনি। ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করলেন মল্লিক। পুড়িয়ে কি অবস্থা করেছে গা মুখটার। ছাড়বো নে, আমি কাউকে ছাড়বো নে। কোনো হারামের পুতকে ছেড়ে দেবো না আমি। আমাকেও শালা চিনিস না। তো এই রনি বুঝি আপনার মুখে ওই, কিন্তু কেন? ওই মেয়ে ছেলেটার জন্য। ওর জন্যই তো আমার সবকিছু শেষ হয়ে গেল গা। তারপর থেকে দুটোকে চোখে চোখে রেখেছিলাম, তককে তককে ছিলাম। একদিন কাগজে দেখলাম। আপনি কি রমা ভৌমিকের কথা বলছেন? কিছুক্ষণের জন্য চুপ করে আবার খিস্তি শুরু করলেন মহিলা। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন মল্লিক। বললেন, চিঠিগুলো কোথা থেকে পেলেন সেটা জানতে কোর্টে ডাকা হতে পারে আপনাকে। সেখানে দাঁড়িয়ে বলতে পারবেন তো? পকেট থেকে আরো দুটো নোট বের করে সামনে রাখলেন মল্লিক। নোটগুলোর দিকে তাকিয়ে লোভে মহিলার ঢেকে যাওয়া চোখ দুটো চকচক করে উঠল। লাফিয়ে উঠে সেগুলো ছিনিয়ে নিল সে। তারপর সেরকমই ক্ষণক্ষণে স্বরে বলল, না 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 না, সেটি হচ্ছে নে। আমি লোকের কেচ্চা ঘেটে তাদের থেকে টাকা চুষে খাই। কোর্ট কাচারিতে গেলে তো আমার ব্যবসার বাপু একেবারে। প্রবীর মল্লিক আর দাঁড়ালেন না। এমনিতেই এতক্ষণ ওই বিশ্রী মুখ, খিস্তি আর ভ্যাবসা গন্ধে তার দম আটকে আসছিল। চিঠিগুলো পকেটে ঢুকিয়ে বাইরে বেরিয়ে এলেন তিনি। ক্ষীণ একটা আশার আলো দেখা যাচ্ছে এখন। আর কিছু না হোক সুমিত ভৌমিক যে চক্রান্তের শিকার, সেটা জুরিদের সামনে প্রমাণ করতে আর সমস্যা হবে না। রাস্তায় যেতে যেতেই একের পর এক চিঠি খুলে পড়তে লাগলেন তিনি। গ্রিন লিফ কোম্পানির মালিক তানিয়া মুখার্জির খুনের তদন্ত নিয়ে হইচই শুরু হলো। এরপর আসামির বয়স অল্প এবং সে সুদর্শন সুপুরুষ। তার থেকেও বড় কথা, খুনের মধ্যে বেশ একটা অবৈধ প্রেমের গন্ধ আছে। ফলে কাগজে লেখালেখিও শুরু হলো। সুমিত ভৌমিক প্রকৃত অপরাধী কিনা
এবং যদি না হন তাহলে অন্য কে খুনটা করে থাকতে পারে সেই নিয়ে সাংবাদিকদের হাঁকাহাঁকি শুরু হয়ে গেল। কোর্টের কাজকর্ম অবশ্য ধীরে সুস্থেই এগোচ্ছিল। দ্বিতীয় দিনে আবার প্রমীলা সহায়কে জিজ্ঞাসাবাদ করা হলো। ডিফেন্স কাউন্সিলের একমাত্র যুক্তি হলো সিঁড়ির কাছ থেকে কোনো পুরুষ মানুষের গলার আওয়াজ শোনা গেলেও সে গলাটা যে অভিযুক্ত সুমিত ভৌমিকেরই সে কথা স্পষ্ট করে বলতে পারেনি প্রমীলা, ফলে নিশ্চিত করে বলা যায় না সেই খুনটা করেছে। প্রমীলা সহায় কাঠগড়া থেকে নেমে যেতে রমা ভৌমিক ধীরে ধীরে এসে দাঁড়ালেন সেখানে। তার চোখে মুখে শোক বা অনুতাপের বাষ্পও চোখে পড়ল না। চশমাটা মুছতে মুছতে মল্লিক এগিয়ে এলেন সেদিকে। নিরুদ্দিক গলায় জিজ্ঞেস করলেন, আপনার নাম? রমা দত্ত। বিয়ে? একটু থেমে গলা খাকারি দিলেন মল্লিক। সুমিত ভৌমিকের সাথে পরিচিত হওয়ার আগে আপনি কোথায় থাকতেন? বম্বে। তারপর 3 বছর তার স্ত্রী হিসেবে বিয়ে না করেও স্ত্রী হিসেবে তার সাথে থাকতেন আপনি? হ্যাঁ। খুনের দিন সুমিত ঠিক কটা নাগাদ বাড়ি ফেরে? রমা ভৌমিক ওরফে দত্তের জবানবন্দিতে কোনো পরিবর্তন আসে না। সে আগের মতোই মাথা নিচু করে ঘটনার বিবরণ দিয়ে যেতে থাকে। 10:30 নাগাদ দরজায় বেল বাজে এবং তিনি নিজে দরজা খুলে দেন। পরে জামা কাপড় কাচতে গিয়ে বুকের কাছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ চোখে পড়ে তার। এর মাঝে তাকে একবার থামিয়ে দেন মল্লিক। না, রক্তের দাগ দেখে আপনার প্রথমে কি মনে হয়? সেভাবে কিছু ভাবিনি, অন্য জামা কাপড়ের সাথে মেখে ফেলি। আপনি নিশ্চিত করে বলতে পারেন সেদিন 10:30 নাগাদই ফিরেছিল সুমিত? পারি। আর কিছু জিজ্ঞেস করেন না মল্লিক। সময় এগোতে থাকে। সমস্ত সাক্ষীদেরই একে একে ডাকা হয়। তারা আগে যা বলেছিলেন সবই একইভাবে বলে যান। জুরিদের দিকে একবার আর চোখে দেখে নেন প্রবীর মল্লিক। একটু একটু করে খাড়া নেমে আসছে সুমিত ভৌমিকের গলায়। পালাবার পথ নেই। সেশন শেষের দিকে গড়িয়ে আসতেই আচমকাই উঠে দাঁড়ান সলিসিটার মল্লিক। তারপর বিচারকের দিকে কয়েক পা এগিয়ে এসে বলেন, আমাকে ক্ষমা করবেন মিলর্ড, তবে আমার মনে হয় আমরা ভুল দিকে এগোচ্ছি। এই কেসটা তানিয়া মুখার্জির খুনটা কে করেছে সেই নিয়ে নয়, সুমিত ভৌমিক খুনটা করেছে কিনা সেই নিয়ে। আর এই মুহূর্তে আমার মক্কেল নির্দোষ সেটা প্রমাণ করার মতো এভিডেন্স আছে আমার হাতে। তবে তার জন্য আগে হ্যান্ডরাইটিং এক্সপার্টের দরকার। পকেট থেকে চিঠিগুলো বের করে তার মধ্যে থেকে একটা তুলে ধরলেন মল্লিক। তারপর আর একবার গলা খাকারি দিয়ে নাটকীয় কায়দায় পড়তে লাগলেন সেগুলো। ডিয়ার রনি, ভাবতে পারো ভাগ্য নিজে এসে আমাদের হাতে ধরা দিয়েছে। খুনের দায়ে ধরা পড়েছে সুমিত, একটা মেয়েলি কাপুরুষ যার লোককে টুপি পরিয়ে 2 পয়সা আমদানি করা ছাড়া অন্য কোনো পেশা জানা নেই। সে খুনের দায়ে ধরা পড়েছে। তবে এই সুযোগ আমিও হাতছাড়া করতে চাই না। আমার অনেক ক্ষতি করেছে, আমার জীবনটা তছনছ করে দিয়েছে। আমি বলবো যে ও 9:30 নয় 10:30 ফিরেছে। আদালতে ওর ফাঁসি হবে। মল্লিক এত দূর পড়ে একটু থামলেন। রমা ভৌমিকের মুখের দিকে তাকালেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন তিনি। তার হিংস্র লাল রক্তাভ মুখ থেকে অস্ফুটে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। এই চিঠিটা কি হচ্ছে? এসব মিথ্যে। আমি এসব লিখিনি। সেটা প্রমাণ করার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে মিসেস দত্ত। আপনি আপাতত বসে পড়ুন। রমা ভৌমিক কিন্তু বসলেন না। তিনি আগের মতোই বিড়বিড় করে কি যেন বলে চললেন। মল্লিক সেদিকে কান না দিয়ে বাকি চিঠিখানা পড়তে লাগলেন। তারপর লিখছে যে ফাঁসির মঞ্চ অব্দি আমি নিজে এগিয়ে দিয়ে আসবো ওকে। আমার হাসি মুখটা না দেখিয়ে ওকে মরতে দেব না আমি। তারপর তুমি মুক্ত, আমি মুক্ত, আর কোনো বাধা থাকবে না আমাদের। ভাবতে পারছো রনি? ইতি
রমা দত্ত। চিঠি পড়া শেষ হতে সেগুলো হ্যান্ডরাইটিং এক্সপার্টদের কাছে হস্তান্তর করলেন মল্লিক। তারপর আবার নিজের জায়গায় ফিরে এসে বসে পড়লেন। ঘণ্টাখানেক বিরতির পরে জানানো হলো চিঠিগুলো রমা দত্তের লেখা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা ঘোষণা হওয়ার অনেক আগেই ভেঙে পড়েছেন রমা দত্ত। এই মুহূর্তে চেয়ারের উপর পাথরের মূর্তির মতো বসে আছেন তিনি। অবৈধ প্রণয় ও চক্রান্ত দুটো একসাথে ধরা পড়ে গেছে তার। জুরিদের রায় সেদিনই ঘোষণা হয়ে গেল। সরাসরি কোনো প্রমাণ না থাকায় সুমিত ভৌমিককে অপরাধী ঘোষণা করা সম্ভব নয়, এবং চিঠি থেকে এও স্পষ্ট হয়ে যায় যে চক্রান্তের শিকার হচ্ছিলেন তিনি। সুমিত ভৌমিক নট গিলটি। সুমিত ভৌমিক মুক্ত। চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রবীর মল্লিক। তারপর চোখ থেকে চশমাটা খুলে নিয়ে আলতো করে রুমালে মুছতে লাগলেন। অনেকেই বলেছে এই ব্যাপারটা এখন তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। থেকে থেকে চোখ থেকে চশমা খুলে মুছতে থাকেন। মনে মনে একটু হেসে চোখ বুজে ভাবতে থাকলেন তিনি, এই অভ্যাস ব্যাপারটা ভারী অদ্ভুত। সচেতন মনে আমরা চাইলে সেটা দমিয়ে রাখতে পারি, কিন্তু অসাবধান অবচেতন মনে বেরিয়ে আসবেই। এই যেমন জজ সাহেবের অভ্যাস হলো তিনি থেকে থেকে সামনের কাগজপত্রের উপর আঁকিবুকি কাটেন। সুমিত ভৌমিককে লক্ষ্য করলে বোঝা যায় তিনি আঙুল মটকাতে ভালোবাসেন। আর রমা ভৌমিক মাঝে মধ্যেই বাঁ হাতের আঙুলগুলো মুঠো করে ধরেন আর ছেড়ে দেন, ঠিক যেমন। চোখ খুলে উঠে দাঁড়ান মল্লিক। তার প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা হৃৎপিণ্ডটা আচমকাই দ্রুত বেগে চলতে শুরু করেছে। অ্যাসিডে ক্ষতবিক্ষত মুখ, অন্ধকার ঘর আর তুমুল গালাগালির স্রোতে নাটক নয়, রীতিমতো ম্যাজিক দেখেছিলেন তিনি সেদিন। আর স্টেজ কাঁপিয়ে খেলা দেখিয়েছেন ম্যাজিশিয়ান। আইল থেকে বাইরে বেরিয়ে আসেন মল্লিক। আদালতকে বিভ্রান্ত করা ও ষড়যন্ত্রের অপরাধে অভিযুক্ত হয়েছেন রমা দত্ত। দুজন মহিলা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তাকে। তার অবসন্ন মুখে ক্লান্তি ও হতাশার ছাপ পড়েছে। একবার মল্লিকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও থেমে গেল সে। একটা অদৃশ্য হাসি ফুটে উঠল তার চোখে। মল্লিক এগিয়ে এসে মহিলা পুলিশ দুজনকে মিনিট দুয়েকের জন্য সরে দাঁড়াতে বললেন। তারপর রমা দত্তের দিকে এগিয়ে এলেন। বুঝতে পেরেছেন তাহলে? নিচু স্বরে মাথা নামিয়ে জিজ্ঞেস করলেন রমা দত্ত। পেরেছি। সত্যি বলতে গিয়ে এই উপায়টা আমারও মাথায় আসেনি। শুধু দুটো প্রশ্ন আছে আমার। আগের দিন অতগুলো করলেন, আর আজ দুটো? বেশ, করুন। এই রনিটিকে? ওই নামে কাউকে চিনি না। মানে আপনার কল্পনা? হ্যাঁ। একটু থেমে দ্বিতীয় প্রশ্ন করলেন প্রবীর মল্লিক। আপনি এতটা শিওর হলেন কি করে যে সুমিত করেইনি খুনটা? আমি শুধু অ্যালিবাই দেখে তো আর। আপনি ভুল করছেন উকিল বাবু। আমি জানতাম খুনটা ওই করেছে। উইটনেস ফর দি প্রসিকিউশন। এই গল্পে এটা বড় কথা নয় যে কে খুনটা করেছে, বরঞ্চ আসল প্রশ্ন হলো কে খুনিকে বাঁচাতে চাইছে এবং কেন বাঁচাতে চাইছে। যে মানুষটার জন্য আমাদের জীবন বিপর্যয়ের সম্মুখীন হয়, যে মানুষটা আমাদের স্বাভাবিক জীবন তছনছ করে দিয়ে চলে যায়, দিনের শেষে তার মুখ চেয়ে মুখে অ্যাসিড মেখেও অভিনয় করে যেতে হয় আমাদের। কিন্তু কেন? এরকুল পয়রো মিস মার্পেল থেকে ব্যোমকেশ বক্সী, এ রহস্যের সমাধান কেউ করতে পারেনি। আমরা ধরে নিয়েছি মানুষের অন্তিম মুহূর্ত পর্যন্ত এই প্রশ্ন আনসলভড মিস্ট্রি থেকে যাবে। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে devjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন আগাথা ক্রিস্টির কাহিনী উইটনেস ফর দি প্রসিকিউশন অবলম্বনে একটি খুনের রায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।